আজকে যদি উচ্চ শিক্ষিত হবার ইচ্ছা বাঙালি জাতি হারিয়ে ফেলে, তাহলে এই জাতিটা কিন্তু হারিয়ে যাবে। সারা ভারতবর্ষে যেভাবে বাঙালি জাতিকে দেখা হয়, যে গুরুত্বে দেখা হয়, যেই যোগ্যতায় দেখা হয়, সেটা ধাক্কা খাবে। এবং উচ্চ শিক্ষিত বাঙালি পরীক্ষার্থী, শিক্ষার্থী, তাদের প্রথম পছন্দের পেশা হচ্ছে শিক্ষকতা। এবং শিক্ষকতা সমাজের সব থেকে উচ্চাসনে বসানো একটা শিক্ষকতা। কারণ সেই পেশা দিয়েই একটা ডাক্তার তৈরি হয়, একটা ইঞ্জিনিয়ার তৈরি হয়, একটা আধিকারিক তৈরি হয় এবং একটা পলিটিশিয়ানও তৈরি হয়। তাই শিক্ষকতার পেশার মানুষ অর্ধনগ্ন হয়ে রাস্তায় ঘুরবে, ডাউটফুল বলে তাদের চাকরি চলে যাবে, সঠিক বেঠিক বাছা গেল না বলে তাদেরকে চাকরিতে চলে যাবে। তারপরও তারা শিক্ষকতা করবে, ছাত্র সমাজের কাছে তারা ডাউটফুল নজরে থাকবে। এটা সমাজের জন্য কলঙ্কের, বাঙালি জাতির জন্য দুর্ভাগ্যের। এটা ঘটা উচিত নয়। মানুষের হতাশা, দুঃখ, যন্ত্রণা, আন্দোলন, সেখানে পুলিশ আন্দোলন করতে গিয়ে তারা কি করে ফেলছেন, এই যে একটা অস্বচ্ছ, একটা ঘোলাটে, একটা নিন্দনীয়, একটা জঘন্য, একটা অবিশ্বাসযোগ্যতার একটা বাতাবরণ, এর মধ্যে থেকে আসল যেই জায়গাটা হওয়া উচিত, যেখানে শিক্ষার্থীদের তাদের পেশাগত জায়গা সুরক্ষিত হওয়া উচিত, আজকে একটা ক্যান্ডিডেট যার বয়স হয়তো 45-47 বছর হয়ে গেছে, সে সংসারের দায়িত্ব পালন করতে ভারাক্রান্ত, যে হয়তো সাংসারিক পারিবারিক দায়িত্বের বোঝা তার কাঁধে আছে, সে আজকে আবার পুনরায় পরীক্ষা দিতে পারবে? আমাদের দেশের যে নিয়ম, তাতে তো আমরা জানি যে একটা পরীক্ষার্থীর বয়স কেন 38 বছর বা 40 বছর করা আছে। একটা মানুষের শিক্ষার্থী থেকে পরীক্ষার্থী হবার যে ক্যাপাবিলিটি, তার একটা সীমিত বয়স থাকে। কেউ 65-70 বছরে দুর্দান্ত পরীক্ষার্থী, দুর্দান্ত শিক্ষার্থী হতে পারে না, তার একটা লিমিটেশন থাকে। ফলে আজকে নতুন করে আবার যখন রি এক্সাম হচ্ছে, 16 সালে যেই ব্যক্তিটি হয়তো 37 বছর বয়সে পরীক্ষা দিয়েছে, আজকে তার বয়স কত? 45-46 বছর তার বয়স হয়ে গেছে। সেই ব্যক্তিটি শিক্ষা দপ্তর গিয়ে কোর্টে বললেন, শিক্ষা দপ্তর মানে স্কুলগুলোকে পরিচালনা করার জন্য এই শিক্ষকদের যদি চাকরি চলে যায়, দপ্তর চালানো অসুবিধা হয়ে যাবে। ফলে মহামান্য আদালত তাদেরকে 31শে ডিসেম্বর পর্যন্ত কাজে বহাল রাখলেন। আচ্ছা ভাবুন তো, সে তার পেশাগত দায়িত্ব পালন করবে, সে তো মাইনে পাবে সরকারের থেকে, ফলে সে পেশাগত দায়িত্ব পালন করবে, আবার সে পড়াশোনা করবে, 3 মাসের মধ্যে আবার সে পরীক্ষা দেবে। এটা হয়? এটা কি সত্যি সম্ভব? এটা কি বাস্তবোচিত? ফলে 16 সালে যে যখন পরীক্ষা দিয়ে পাশ করেছিল, একই রকম তার স্বাচ্ছন্দ্য, একই রকম তার পরীক্ষার্থী হয়ে ওঠার সক্ষমতা, সেটা বহাল থাকবে? মহিলা যারা সংসার ধর্মের সাথে যুক্ত, পরিবার রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, তাদের বাচ্চারা এখন কিন্তু সাবালক হয়ে ওঠেনি, নাবালক শিশু, তারা তাদের সংসার দেখবে, পেশা সামলাবে, সন্তান পালন করবে, না পরীক্ষার্থী হয়ে পরীক্ষা দেবে? এটা ভীষণ রকম একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এই সময় আমাদের সমাজ। সমাজ বলছি কেন, শিক্ষক সমাজ যদি অনিশ্চয়তায় ভোগে, শিক্ষক সমাজ যদি শিক্ষা প্রদানের জায়গায় তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন হয়ে ওঠে, আজকে 31 ডিসেম্বর পর্যন্ত যেই শিক্ষকরা শিক্ষা দপ্তর পরিচালনা করছেন, ক্লাসে ক্লাস নিতে যাচ্ছেন, আদালতের নজরে বাস্তবে রায়ের পরিপ্রেক্ষিতে তারা ডাউটফুল। একটা ছাত্রের কাছে তার শিক্ষকের মর্যাদাটা কোথায় দাঁড়িয়েছে বলুন তো? সে তো পিছনে কথা বলবে, গার্জেনরা কথা বলবে যে শিক্ষকের চাকরি চলে গেছে, সঠিকভাবে গেছে না বেঠিকভাবে গেছে কেউ মূল্যায়ন করবে না। এই সমাজে দাঁড়িয়ে সবার একটা বক্র দৃষ্টি পড়বে তার উপর। তথাপি সে পুনর্বার নিজের যোগ্যতা প্রমাণের জন্য সে লড়াই করবে। আবার সে ক্লাসে গিয়ে ছাত্রকে পড়াবে, নাকি সে আন্দোলন করবে, নাকি সে আদালতে রিভিউ পিটিশন করবে? কি করবে সে?
যারা বঞ্চিত ছিল 16 থেকে 19 পর্যন্ত, তাদের তো সেই মাইনেটুকুও পায়নি। তাদের জীবনটা তৈরি হয়নি, তারা সংসার ধর্মতেই এগোতে পারেনি, তাদের পেশাগত নিশ্চয়তাও ঘটেনি। আজকে তারা কোনো না কোনোভাবে জীবনযাত্রা পালন করে। কেউ প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, সে পুনর্বার পরীক্ষায় বসবে কি করে? তার সংসার চালাবে? সে প্রাইভেট কোম্পানিতে জব করবে, না সে পড়াশোনা করে আবার পরীক্ষা দেবে? কি ম্যাসাকার একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে। আর এটা নাকি নিয়ে সর্বস্তরে সর্বাত্মকভাবে স্রেফ রাজনীতি চলছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে এই ঘটনাটিকে ইস্যু করছে। দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বিশ্বাস করি এই ঘটনার যথার্থ সমস্যার সমাধান করতে পারে তদন্তকারী সংস্থা এবং আদালত। যেই তদন্তকারী সংস্থা 3.5 বছর ধরে তদন্ত করছেন, তারাই প্রপার সঠিক বেঠিক বেছে দেবেন, সেটাই তো ন্যায্য। এবং তাদের সে যোগ্যতা আছে, তাদের সে সক্ষমতা আছে, এবং তারা সবকিছু পেয়েছে, সবকিছু পেয়েছেন। কোনো পংক্তি কিন্তু মিসিং নেই, কোনো ব্যক্তি কিন্তু পলাতক নয়, মৃত নয়, কোনো একটা ডকুমেন্ট কিন্তু আজকে হাতের বাইরে নয়, কোনো একটা ব্যক্তি কিন্তু অধরা নয়। সুতরাং এই জায়গায়, সঠিক জায়গায় আদালতকে নির্দেশ দিতে হবে। এবং আমি আদালত তথা সমাজ তথা সংবাদ মাধ্যম তথা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, বাংলা পক্ষর একজন সহযোদ্ধা হিসেবে, একজন বাঙালি হিসেবে, ভারতবর্ষের মধ্যে না আমরা বাঙালিরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার অভিলাষা, মনোবাসনা সব থেকে বেশি রাখি। অন্যান্য রাজ্যের শিক্ষার্থীরা অত বেশি রাখে না। এটাই আমাদের দক্ষতা, এটাই আমাদের সক্ষমতা, এটাই আমাদের ক্রেডিবিলিটি। আজকে যদি উচ্চ শিক্ষিত হবার ইচ্ছা বাঙালি জাতি হারিয়ে ফেলে, তাহলে এই জাতিটা কিন্তু হারিয়ে যাবে। সারা ভারতবর্ষে যেভাবে বাঙালি জাতিকে দেখা হয়, যে গুরুত্বে দেখা হয়, যেই যোগ্যতায় দেখা হয়, সেটা ধাক্কা খাবে। এবং উচ্চ শিক্ষিত বাঙালি পরীক্ষার্থী, শিক্ষার্থী, তাদের প্রথম পছন্দের পেশা হচ্ছে শিক্ষকতা। এবং শিক্ষকতা সমাজের সব থেকে উচ্চাসনে বসানো একটা শিক্ষকতা। কারণ সেই পেশা দিয়েই একটা ডাক্তার তৈরি হয়, একটা ইঞ্জিনিয়ার তৈরি হয়, একটা আধিকারিক তৈরি হয়, এবং একটা পলিটিশিয়ানও তৈরি হয়। তাই শিক্ষকতার পেশার মানুষ অর্ধনগ্ন হয়ে রাস্তায় ঘুরবে, ডাউটফুল বলে তাদের চাকরি চলে যাবে, সঠিক বেঠিক বাছা গেল না বলে তাদেরকে চাকরিতে চলে যাবে। তারপরও তারা শিক্ষকতা করবে, ছাত্র সমাজের কাছে তারা ডাউটফুল নজরে থাকবে। এটা সমাজের জন্য কলঙ্কের, বাঙালি জাতির জন্য দুর্ভাগ্যের। এটা ঘটা উচিত নয়। এবং প্রশাসন তথা পুলিশ প্রশাসনের কাছে বলবো, আপনারা সুযোগ্য, আপনারা জানেন কোন আন্দোলনকে কিভাবে ঠেকানো যায়, বা আপনাদের ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কিভাবে তার বন্দোবস্ত করা যায়। এবং আপনাদের মানবিক দৃষ্টিভঙ্গি থাকবে, থাকে তো কেন পুলিশ প্রশাসনের মানবিক দিক থাকবে না? থাকে তো, বিভিন্ন ক্ষেত্রে থেকেছে, করোনার সময় থেকেছে। তাই আপনাদের কাছেও কিন্তু আমাদের চাওয়া পাওয়াটাও বেশি। এটুকুই বলবো। নমস্কার। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।